দর্শক সময়ের আলাপে স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান সবুজ। আজ আমাদের অতিথি হয়ে এসেছেন ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকির নির্বাহী পরিচালক টিআইএম নুরুল কবির। নুরুল ভাই, আপনাকে আমাদের সময়ের আলাপে স্বাগত। ধন্যবাদ। আমরা আপনার সাথে কথা বলবো বিদেশি বিনিয়োগ নিয়ে। এই মুহূর্তে আসলে দেশে বিদেশি বিনিয়োগ আসার প্রবণতাটা কেমনভাবে দেখছেন? ওঠানামা কি অবস্থায় আছে? আপনি যদি ইনভেস্টমেন্টের ট্রেন্ড দেখেন আর আমাদের জিডিপি গ্রোথ দেখেন, হ্যাঁ, আমরা কোথায় আছি, কিভাবে আগাচ্ছি অর্থনীতি, অথবা আমাদের ব্যাংকিং সিস্টেমে, অথবা আমাদের রাজস্ব সিস্টেমে, একটা বিদেশি যখন বাংলাদেশে বা কোনো একটা ইকোনমিতে ইনভেস্ট করতে যায়, তার কাছে কিন্তু কতগুলো জিনিস খুবই দরকার দেখা। সে দেখে ওই দেশে তার বিনিয়োগটা নিশ্চিত আছে কিনা, পলিসিটা কনসিস্টেন্ট কিনা, প্রিডিক্টেবল কিনা, নাকি ইনভেস্ট করলো পরে আবার নতুন কোনো সমস্যায় পড়ে যায়। হ্যাঁ, যেমন ধরেন কিছুদিন আগেই মোবাইল টেলিকম ইন্ডাস্ট্রিগুলোকে বলা হলো যে তাদের 15% শেয়ার ছেড়ে দিতে হবে জনগণের কাছে। তো এটা তো তাদের বিজনেস প্ল্যানে ছিল না, এটা পলিসি তাদেরকে বাধ্য করছে। তো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় বাংলাদেশ সম্ভাবনার জায়গা থেকে অত্যন্ত ভালো একটা সম্ভাবনার ইকোনমি, কিন্তু পলিসি এবং রেগুলেশন এবং এনভায়রনমেন্ট যে জায়গাগুলোতে ইনভেস্টরদের কনফিডেন্স তৈরি করার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে। অনেক পরিবর্তন নিয়ে তো কথা, কিন্তু এই জায়গায় কি কোনো আত্মবিশ্বাসের জায়গা তৈরি করার মতো পরিবর্তন আসেনি? আত্মবিশ্বাসটা তৈরি করার জন্য অনেকগুলো এলিমেন্ট লাগে। আমি যখন একটা দেশে বা একটা অর্থনীতিতে যাব, সেই দেশের সাথে সেই দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং অন্যান্য পলিসি, রেগুলেশন, এগুলো সব কিছুর কিন্তু আমার একটা পজিটিভ জায়গায় দেখতে হবে। এবং একটা বিদেশি বিনিয়োগকারী যখন একটা দেশে আসে, সে তার লেজার টাইমটা কীভাবে কাটাবে, তার জন্য কিন্তু কিছু এনভায়রনমেন্ট লাগে। তো সব মিলে আপনি যদি একজন বিনিয়োগকারীকে কম্পেয়ার করতে বলেন সেম ইকোনমিতে, তারা ভিয়েতনামে যাবে না, বাংলাদেশে আসবে না, ইন্দোনেশিয়া যাবে না, থাইল্যান্ডে যাবে। এইটা কিন্তু একটা চমৎকার অ্যানালাইসিস। কেন আমরা আমাদের আজকের যে অবস্থা, এখন আমাদের অনেক রিফর্মের, বর্তমান সরকার ইন্টারিম গভর্নমেন্ট অনেক রিফর্মের কথা বলছে, সবাই কিন্তু অপেক্ষা করছে রিফর্মগুলো দেখার জন্য। রিফর্মগুলো যদি হয়, অনেক আমার জানা মতো, এবং আপনিও অ্যানালাইসিস করেছেন, প্রচুর বিনিয়োগকারীরা কিন্তু অপেক্ষায় আছে যে নির্বাচনের পরে দেশের স্থিতিশীলতা কি হয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যায় কিনা, এই জায়গাগুলোতে দেখছে। কিন্তু তারা এই সরকার থাকাকালীন, অর্থাৎ নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বিনিয়োগে কোনোভাবেই আগ্রহী হচ্ছেন না। এটা কি আসলে কমন ট্রেন্ড ধরা যায় বা কমন পজিশন? এটাকে আমি ব্যাখ্যা করব এভাবে, যে কোনো ইনভেস্টমেন্টের একটা পরিপূরক জিনিস হচ্ছে লং টার্ম প্রেডিক্টেবিলিটি। একটা নির্বাচিত সরকার আসে 5 বছরের জন্য। এই গভর্নমেন্ট হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, ফেব্রুয়ারি মাসে ইলেকশন দিয়ে চলে যাবেন। তো এই পর্যন্ত কোনো একটা রিস্ক তারা নিতে চাইবে না। তারা চাইবে যে একটা নতুন গভর্নমেন্ট আসুক, তারা তাদের বিনিয়োগের পরিবেশের জন্য যা যা করণীয় সেইটার ব্যাপারে তারা কতখানি কমিটেড, ডেলিভারেবল কীরকম আছে, তখন দেখবেন যে আসবে। এখন তো অন্তর্বর্তী সরকার, মানে আমরা ধরে নিলাম যে বিদেশি বিনিয়োগ, তারা তো রাজনৈতিক নীতি কৌশল বা পলিসি দেখে তো তারা বিনিয়োগ করবে না, তারা তো অর্থনৈতিক নীতি কৌশল পলিসি দেখে বিনিয়োগ করবে না। তো সেই জায়গাতে আমাদের যে অর্থনৈতিক পলিসিগুলো আছে সেগুলো তো এমনিতেই নির্বাচিত সরকার বলি আর অন্তর্বর্তী সরকার বলি, ঘন ঘন পরিবর্তন কিংবা দীর্ঘমেয়াদী না, এটা দীর্ঘদিন ধরে আপনারা বলে আসছেন। সেই জায়গা কি অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পরে খুব আশ্বাসের জায়গা তৈরি হবে? এখনও পরিষ্কার বলা খুব মুশকিল। আপনি দেখেন আমাদের জিডিপির একটা বড় ইন্ডিকেটর যদি আমি বলি, সেখানে দেখেন 2025-এ 3.9 থেকে 4% মধ্যে দেখা হচ্ছে, কিন্তু 2026-এ দেখা হচ্ছে 4.8 থেকে 5.1। কিন্তু আমাদের আরও বেশি জিডিপির পার্সেন্টেজ দরকার, এবং সেটার জন্য মেইন রিজনগুলো কি? আমাদের স্ট্রং রেমিটেন্স আসছে, যা হয়েছে রেমিটেন্সটা ভালো হয়েছে। আরেকটা যেটা ভালো হয়েছে, আমাদের রপ্তানির আয় এসছে। এই দুটোর কারণে আমাদের জিডিপিটা কিছুটা সহনীয় জায়গায় আছে, কিন্তু এই দুটো যদি না থাকতো তাহলে আমাদের অবস্থা আরও খারাপ হতো। আরেকটা জায়গায় আছে, আপনার ধরেন বড় ধরনের
চ্যালেঞ্জ যেগুলো, তার মধ্যে একটা বড় হচ্ছে যে আপনার আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। আমরা কিন্তু শুধুমাত্র কারেন্সি পোশাক নির্ভর। রপ্তানির উপরেই ডিপেন্ড করে আছি। এর বাইরে আপনার যেটা দরকার, আর্জেন্ট যে সমস্ত রিফর্মের কথা বলা হচ্ছে, এই রিফর্মগুলো বাস্তব জায়গায় গিয়ে রিফর্ম হচ্ছে কিনা। যেমন একটা রিফর্ম হয়েছে আমরা দেখলাম, এনবিআর এর পলিসি এবং ট্যাক্স কালেকশনের দুটো শাখাকে Execution আলাদা আলাদা। করা হয়েছে, কিন্তু সেখানে অনেক চ্যালেঞ্জ আছে। সেটা আগামী সরকার আসলে সেটা কতখানি কনসিস্টেন্ট করবে সেটাও আমাদের কাছে শঙ্কা নুরুল থাকে। ভাই, একটা জিনিস আপনাকে একটু মনে করাই দিই যে আইএমএফ এর যে মিটিং শেষ হলো যুক্তরাষ্ট্রে, সেখানে কিন্তু আইএমএফ কিন্তু জানিয়ে দিয়েছে যে নির্বাচিত সরকার আসার আগে আইএমএফ এর যে প্রতিশ্রুত ঋণের কিস্তি আছে সেই কিস্তিটা কিন্তু ছাড় করবে না নির্বাচিত সরকার আসার আগে। এই মেসেজটা কি আসলে বিদেশি যারা বিনিয়োগের জন্য অপেক্ষমান তাদের উপর কেমন প্রভাব ফেলবে? এটা সিগনিফিক্যান্ট প্রভাব পড়বে। তারা আইএমএফের যখন কনফিডেন্সটা নাই এখন বিনিয়োগ করার জন্য বা ঋণ দেওয়ার জন্য, এটা যে কোনো বিনিয়োগকারী তখন কিন্তু এই যে প্যারামিটার বলছি, অর্থনৈতিক ইন্ডিকেটরগুলোর মধ্যে এই আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, আংটার্ড, এডিবি, এডিবি, এদের জরিপগুলো বা এদের অ্যানালাইসিসগুলো বা এদের আন্ডারস্ট্যান্ডিংগুলো ওদেরকে ইনফ্লুয়েন্স করে। হ্যাঁ, সে কারণে আমি বলছিলাম যে এখন আংটার্ড একটা করেছিল যে 3 বছরের সিনারিও তারা চিন্তা করে বলেছিল যে নেট ইনওয়ার্ড এফডিআই ফ্লোটা ব্যালেন্স অফ পেমেন্টের চাইতে ডিক্রিজ করবে। এই জায়গাটাতে তখন তো আমার অবশ্যই দেখা যাচ্ছে যে একটা বিষয়, এবং যে কারণে 2022 সালে আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, সেখানে হলো 22 সাল মানে 21 সালের থেকে যদি দেখেন 1518 মিলিয়ন ডাউন ফ্রম 1572 মিলিয়ন 2021-এর। আবার এদিকে 2003 1464 মিলিয়ন আপনার, যেটা 3.6 ডিক্লাইন পার্সেন্টেজ ফ্রম 2022। এবং এই যে বিষয়টা 2024-এ এসে আবার 1270। ওটা কি 2003 না 2023? 2003-এর কথা বললাম। 2003-এ 1464 মিলিয়ন, যেটা 2022 থেকে ডিক্লাইন করছে 3.6। আবার 24-এ এসে 1270 মিলিয়ন ডলার, যেটা 13.2% ডিক্লাইন করেছে 23-এর থেকে। মাঝখানে আমরা শুধুমাত্র 2018 সালে একটা বড় বিদেশি বিনিয়োগের দেখা পেয়েছি। এটার কি কারণ ছিল? এরপরে আসলে কমে গেল কেন? 2018 সালে একটা বড় জাপানিজ বিনিয়োগ হয়েছিল বাংলাদেশে, যেটা একটা বড় ধরনের বিনিয়োগ, সিগনিফিক্যান্ট। এইটা এককভাবেই অনেকটা আসছে, এছাড়াও আরও ছোটোখাটো অনেক বিনিয়োগ এসেছিল, কিন্তু এর পরে কমে যাওয়ার কারণগুলো আসলে অন্তর্বর্তী সরকার তো এতদিন ছিলেন না, মাত্র 1 বছর কিছুদিন। জি, কিন্তু আগের যে রাজনৈতিক সরকার ছিল সেখানেও অর্থনৈতিক যে ব্যবস্থাপনাগুলো, সেই ব্যবস্থাপনাগুলোর মধ্যে একটা আশঙ্কার তৈরি হয়েছিল, খুব স্বল্পমেয়াদী। তো সেই জায়গাটাতেও একটা কনফিডেন্সের অভাব দেখা দিয়েছে, সেখানে ইনভেস্টমেন্ট আসে নাই। যেটা হয়েছে, যারা এক্সিস্টিং ইনভেস্টর আছে তারা তো রিইনভেস্ট করেছে। কিন্তু এখন তো ইনফ্লোর চেয়ে আউটফ্লো বেশি দেখা যাচ্ছে লাস্ট স্ট্যাটিস্টিক্সগুলো। এই আউটফ্লো বেশি হওয়ার কি কারণ? আউটফ্লো বেশি হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আপনার পারচেজ করছে না, আপনার তো তাদের র মেটেরিয়াল পারচেজ হচ্ছে, তাদের বিভিন্ন ধরনের পারচেজ হচ্ছে, মেশিনারিজ পারচেজ হচ্ছে, এই যে জায়গাগুলোতে তাদের ডিভিডেন্ড দেওয়া হচ্ছে। তো এখানে বিভিন্নভাবে কিন্তু আউটফ্লো হচ্ছে। এখন তার বিপরীতে ইনফ্লোটা, আপনি যেটা বললেন, ইনফ্লোটা সেই পরিমাণে আসেনি যেটা আসা দরকার। যেমন আপনিও খেয়াল করবেন, ইনভেস্টমেন্ট সামিট হয়েছে, সেখানে বেশ কয়েকটা কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে বা আশাবাদ ব্যক্ত করেছে যে বাংলাদেশে $1 বিলিয়ন ইনভেস্ট করবে, কিন্তু তারা কিন্তু কথাগুলো বলেছে, কিন্তু এক্সিকিউশনে যায়নি এখনো। সেই জায়গাটা আসলে তাদের এক্সিকিউশনের জন্য কি নির্বাচিত সরকার আসার আগে কোনোভাবে কি তাদেরকে আশ্বস্ত করা সম্ভব না? নির্বাচিত সরকার আসলে ইনভেস্টাররা, ফরেন ইনভেস্টাররা অনেক বেশি কনফিডেন্ট হবে, এটা এখন বসে বলা যাচ্ছে না। একটা জিনিস বলা যায় যে লং টার্ম পার্সপেক্টিভ প্ল্যানটা তারা পাবে, এবং তাদের অর্থনৈতিক পরিকল্পনাটা জরুরি তাদের কাছে, ইনভেস্টমেন্ট প্ল্যানিং তাদের কাছে জরুরি।
সেই জায়গাতে যদি আগামী নির্বাচিত সরকার ওই এলিমেন্টগুলোকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে এবং ইনভেস্টরদেরকে কনফিডেন্স যোগাতে পারে, তাহলে আমাদের এখানে এখনও প্রচুর ইনভেস্টমেন্টের জায়গা খালি আছে, সেগুলো হতে পারবে। আমাদের তো স্পেশাল ইকোনমিক জোন আমরা কমিয়ে ফেললাম, মানে বিডা কমিয়ে ফেললো, এটা কোনোভাবেই কি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারেনি? না, এটা আসলে কমিয়ে ফেলেছে। যেটা করেছিল সেটা আসলে কোনো অযাচিতভাবে বড় অনেকগুলো করে ফেলেছিল, এতগুলোর আসলে দরকার ছিল না, প্রয়োজন ছিল না, এবং এটা হওয়া উচিত ছিল গ্র্যাজুয়ালি। আমি একটা 100টা জোন করব, এটা আসলে রাজনৈতিক একটা, মানে একসাথে 100টা না, 1 2 3 4 এভাবে 100টা হওয়া উচিত ছিল। জি। তো যাই হোক, তো আমার কাছে মনে হয়েছে যে এটার একটা ইকোনমিক জোনে যে পরিমাণ রিকোয়ারমেন্ট লাগে, ল্যান্ড, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, এই সব কিছু কি আমি যোগান দিতে পারছি? ইজ দ্যাট রেডি? শুধু একটা ল্যান্ড হলে তো হবে না, বাকি ফাংশনাল কারণে যেই জিনিসগুলো দরকার সেগুলো যদি সময় মতো না দিতে পারি তাহলে তো হবে না। যেমন জাপান ইকোনমিক জোন, যেটা 2500-এ, ওখানে দেখেন খুব বড় বড় কতগুলো ইনভেস্টমেন্ট হয়ে গেছে, হ্যাঁ, এবং বেকো, সিঙ্গার মিলে একটা বিশাল ইনভেস্টমেন্ট করেছে। কেন করেছে? ওরা অবকাঠামোটা পেয়েছে। অবকাঠামো বলতে ওটার ফ্যাক্টরি করার জন্য যা যা এলিমেন্টগুলো দরকার সবগুলো এনাবলিং করতে পেরেছে। যদি সিঙ্গার তো অনেকদিন ধরে বাংলাদেশে ব্যবসা করছে, বেশ ভালো। তো তারা তো আসলে মোটামুটি ভাবে খুব বিদেশি বিদেশি বলার চেয়ে বোধহয় দেশের, তারা বিদেশি ইনভেস্টমেন্ট, তাদের সাথে নতুন কিন্তু করে টার্কির ব্যাকও যোগ দিয়েছে, নতুন ইনভেস্টমেন্ট, ভালো বোঝে, ভালো বোঝাপড়া আছে। তো সেই জায়গা থেকে যে এই সিঙ্গারের মতো আর কোন কোন কোম্পানি বেশ ভালো করছে? আমরা বেশ কিছু কোম্পানি জানি যে বিদেশি কোম্পানি যেগুলো বাংলাদেশে বেশ ভালো করছে, বিশেষ করে কনজিউমার আইটেম নিয়ে যারা কাজ করছে, যারা টেলকো নিয়ে কাজ করছে, আইটি সার্ভিসেস নিয়ে কাজ করছে, তারা কি আসলে বিদেশি বিনিয়োগকারীদের, নতুন বিনিয়োগকারীদের কোনো মেসেজ দিতে পারেনি, বার্তা দিতে পারেনি যে এখানে শর্ট টার্ম পলিসিতেও ভালো ব্যবসা করা যায়, বা এরকম থাকে, ঝুঁকি থাকে, কিন্তু এখানে দিন শেষে লাভজনক ব্যবসায়ী করা যায়? এটা হচ্ছে যারা এক্সিস্টিং ইনভেস্টার তারা হচ্ছে অ্যাম্বাসেডার। আমাদের অ্যাম্বাসেডার এই জন্যই, নতুন ইনভেস্টাররা আসলে কিন্তু এক্সিস্টিং ইনভেস্টারদের কাছে কথা বলে, তাদের ফিডব্যাক নিতে চেষ্টা করে। সো তারা সন্তুষ্ট কিনা এক্সিস্টিং ইনভেস্টাররা, তারা এখানে ইনভেস্টমেন্ট করে কি তারা নিশ্চিন্ত আছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে ঘেঁটে দেখতে হবে। এবং সেটা দেখেন, আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্যাক্সেশন পলিসি। ট্যাক্সেশন পলিসির কারণে আমাদের অনেক ইনভেস্টাররাই কিন্তু তাদের ইনভেস্টমেন্ট এক্সপানশন থেকে দূরে সরে যাচ্ছে। আমি একটা উদাহরণ আপনাকে বলতে পারি। একটা কোম্পানি, তারা একটা এক্সপানশনে যাচ্ছিল, প্রায় 300-400 কোটি টাকা, আরও বেশি, 500 কোটি টাকার মতো তারা ইনভেস্ট করবে, একটা নতুন ফ্যাক্টরি উইং করবে। হঠাৎ করে এনবিআর কী করলো, তাদের যে প্রোডাক্টটা করবে সেই প্রোডাক্টের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি আর কাস্টম ডিউটি বাড়িয়ে দিল। এখন তাদের তো কস্ট অফ ডুইং বিজনেস, এটা যদি হ্যাম্পার করে তো নতুন ইনভেস্টমেন্ট কেন করবে? তো এই বিষয়গুলোতে আমরা এনবিআরের সাথে আলাপ করেছি, খোলামনি আলাপ করেছি। বর্তমান চেয়ারম্যানও অনেক বিষয়ে খুব খোলামনি আমাদের সাথে কথা বলেছে যে আপনাদের বিজনেসটা বুঝতে হবে, আপনি বিজনেসটা করতে দিলেই তো আপনার রেভিনিউ আসবে। আমরা তো আপনি যারা কমপ্লায়েন্স ব্যবসায়ী, যেমন ফিকির মেম্বাররা, তারা তো সবসময় তাদের ট্যাক্সটা কমপ্লায়েন্স ওয়েতে দিচ্ছে। তাদের প্রতি যদি আপনারা আরও বেশি চাপিয়ে দেন এবং হঠাৎ করে চাপিয়ে দেন কোনো প্রেডিক্টেবিলিটি ছাড়া, তাহলে হচ্ছে কি তারা বাধাপ্রাপ্ত হচ্ছে। তো এই ধরনের অনেকগুলো ইনভেস্টমেন্ট কিন্তু থেমে আছে, হয়নি। আর আরও একটা জিনিস হচ্ছে, সেক্ষেত্রে ফিকির সাজেশন কেমন তারা মনোযোগ দিয়ে শুনে বা কার্যকর করে? ফিকিকে যথেষ্ট গুরুত্ব দেয়। ফিকির ব্যাপারে সরকারের সব ধরনের রেগুলেটর এবং সরকারের মিনিস্ট্রিগুলো গুরুত্ব সহকারে কথা শোনে, এবং আমরা দেখেছি এবারের বাজেটেও কিছু কিছু জিনিস গুরুত্ব দিয়েছে। কিছুদিন আগে এনবিআরের চেয়ারম্যান এবং বোর্ডের সাথে ফিকির সব মেম্বাররা বসছিল, মত বিনিময় হচ্ছে, খোলামেলাভাবে বলেছে এবং বিজনেস প্রসেসগুলো বুঝিয়েছে, কোথায় কোন একটা পার্সেন্টেজ এদিক ওদিক হলে কিভাবে তাদের পুরো বিজনেসটা কলাপস করে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে ফিকিকে একটা বিশেষ গুরুত্ব সহকারে দেখছে, পার্টনার হিসেবে দেখছে। বিডাও পার্টনার হিসেবে আমাদের সাথে এমইউ সাইন করেছে যে আমরা একসাথে কাজ করছি। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করছি,
শিল্প মন্ত্রণালয়ের সাথে কাজ করছি, বিএসটিআইয়ের সাথে আমরা তাদের বিভিন্ন বিষয়ে কনসালটেশনে কাজ করছি। আমরা আপনি কম্পিটিশন কমিশনের চেয়ারম্যান আমাদের ফিকি অফিসে এসছে তার ইয়েকে নিয়ে, এবং তারা মেম্বারদের সাথে আলাপ আলোচনা করেছে আইন পরিবর্তনের বিষয়ে। সো এগুলো একটা, আপনার প্রশ্নের উত্তরে যদি বলি, এগুলো একটা পজিটিভ সাইন যে ফিকিকে তারা ইম্পর্ট্যান্ট স্টেক হোল্ডার মনে করে। বিদেশিরা যারা আগ্রহী ইনভেস্টমেন্ট করতে, তারা আপনাদের কাছে কি যোগাযোগ করে, এবং তারা যোগাযোগ করলে আপনারা আসলে রিয়েল সিনারিও কতটা তুলে ধরতে পারেন? আমাদের সাথে অনেক নতুন ব্যবসায়ীরা যারা এখানে ব্যবসা করতে চায় আমাদের অনেক মেম্বারদের সাথে আলাপ করে, সেক্টরাল সাইডে যারা আছে তাদের, আবার ফিকির সাথেও আলাপ করে। আমরা আসলে জিনিসটা পরিষ্কার করে দিতে চাই। আমরা আসলে তাদেরকে এমন কোনো হোপ দিতে চাই না যাতে পরে তারা বলে যে তোমরা আশা দেওয়াতে আমরা এসেছি। আমরা প্র্যাকটিক্যাল সিনারিওটা তুলে ধরতে চাই এবং অপরচুনিটিগুলোকে দেখাতে চাই যে এখানে আসলে অপরচুনিটি আছে, এখানে কিছু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জগুলো বললেন, কিংবা হচ্ছে স্বল্পমেয়াদী যে পলিসির যে মানে কি বলবো প্রভাব রয়েছে, নেতিবাচক প্রভাব রয়েছে, সেগুলো বলেন, কিন্তু সম্ভাবনার জায়গাগুলো কিভাবে তুলে ধরেন, কোন জায়গাগুলো আছে? সম্ভাবনার জায়গায় আপনি দেখেন বাংলাদেশে আপনার যে পোর্ট, আমাদের তো মেইন ভ্যাসেলগুলো সব সিঙ্গাপুরে বা অন্যান্য জায়গায় থেকে ছুটিয়ে ছোট ভ্যাসেলে করে বাংলাদেশে আসতো। এখন চিটাগং বন্দরকে আপনার সমুদ্র বন্দরকে আধুনিকরণের যে নিয়েছে, সেখানে কিন্তু অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে যদি আসে তাহলে দেখা যাবে যে আমাদের এই বন্দর ব্যবহার করার জন্য এখনও কিন্তু অনেক দিন ধরে আলাপ, মাতারবাড়ি, হ্যাঁ, এই ভুটান, নেপাল, এরাও কিন্তু 7 সিস্টার, এদের কিন্তু যোগাযোগের জায়গা নাই। ওরা কিন্তু কস্ট কমানোর জন্য বাংলাদেশের এই বন্দরকে ব্যবহার করবে। তার মানে বাংলাদেশের বন্দর যদি আধুনিকরণ হয়, আমাদের যেমন ইনভেস্টমেন্ট বাড়বে, আমাদের ব্যবসা বাণিজ্য সহজীকরণ হবে। কিন্তু সেটা তো বাংলাদেশ শুধু ট্রান্সশিপমেন্টের মতো কাজ করে, বা এখন যেটা হচ্ছে ট্রান্সশিপমেন্ট কাজ করে, এখন ট্রান্সশিপমেন্ট হচ্ছে, কিন্তু ভবিষ্যতে তো যখন আপনার ডিপসি পোর্ট হবে তখন তার মেইল ভেসেলগুলো বাংলাদেশে আসবে। সো এটা কিন্তু একটা সম্ভাবনার জায়গা। তখন এই যে এগুলো, এটাও একটা এলিমেন্ট। একটা ব্যবসায়ী যখন ব্যবসা করে তখন দেখতে চায় আসলে কস্ট অফ ডুইং বিজনেস, এটাও তো একটা কস্টের মধ্যে পড়ে। তো সেটা ইম্পর্টেন্ট। তারপরে পরিবহন ব্যবস্থাটা অবশ্যই সহজ হওয়া উচিত। অবশ্যই ভালো হবে। আমাদের মানে এই রিসেন্ট বিনিয়োগ করার জন্য কোন খাতগুলোকে সবচেয়ে বেশি আগায় রাখা? আমাদের এখানে এনার্জি সেক্টর একটা ইম্পর্টেন্ট বিনিয়োগ করার জন্য এখনও সম্ভাবনার জায়গা। আমাদের এখানে আপনার ফাস্ট মুভিং কনজিউমার প্রোডাক্ট আমাদের অনেক কোম্পানি আছে, তারপরেও এখানে মার্কেট আছে, কারণ জনসংখ্যা তো অনেক বেশি। হ্যাঁ, জনসংখ্যা বেশি। আরেকটা হলো যে আমাদের এখানে আপনার টেক্সটাইল, মানে যে জায়গাটাতে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা বলি, এই জায়গাটাও আমাদের গ্যাপ আছে। আমরা আমদানি করি টেক্সটাইলের পাকিস্তান থেকে বা ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে বা টার্কি থেকে। এই টেক্সটাইল ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যদি তৈরি হয় তাহলে আমাদের মূল রপ্তানির জায়গাটা আরও একটু সহজীকরণ হবে। রুল ভাই, একটা জিনিস একটু বলবেন যে আমরা এখনো শিল্প ভিত্তিক বিনিয়োগগুলোই বেশি দেখি বা বেশি আগ্রহ দেখি। আমাদের দেশে সেবা ভিত্তিক, সেবা খাতে বিনিয়োগটা কিভাবে দেখছেন, কেমন কি অবস্থা? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। সেবা খাতে আপনি দেখেন এডুকেশন, আমাদের এডুকেশন সার্ভিসে আমরা কিন্তু অনেক দূর পিছিয়ে আছি। আমাদের 2-1টা কোম্পানি আছে যারা আমাদেরও মেম্বার, তারা বেশ কিছু আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য করছে। হোটেল ট্যুরিজমের আমাদের বাংলাদেশে এখনও অনেক সম্ভাবনা রয়ে গেছে। তারপরে আপনার আরও বড় জিনিস রয়ে গেছে আমাদের কনসাল্টিং সার্ভিসেস। আমাদের বাংলাদেশে এইটার একটা বড় জায়গা আছে। আর হচ্ছে আমাদের দেশে হসপিটাল, এটা কিন্তু আধুনিক হসপিটাল হলেই হবে না, এটা মানুষের ক্ষমতার মধ্যে সেবা দেওয়ার মতো, সার্ভিস দেওয়ার মতো হসপিটাল তৈরি করা, এটা কিন্তু জরুরি। মানে আমাদের আরেকটি যে সেবা খাতের দিকে আমরা সফটওয়্যার বেস বা আইটি বেস আসছি আমি সেটাতে। জি, এটা নিয়ে কি অবস্থা আছে? আমাদের এক সময় আমরা অনেক কথা বলেছি যে সফটওয়্যার অ্যান্ড আইটি সার্ভিসেসে বাংলাদেশের একটা অপার সম্ভাবনা আছে। $5 বিলিয়ন এরকম টার্গেট করা হয়েছিল। আপনি দেখেন, আমি তো দীর্ঘদিন যাবৎ আইটি সার্ভিসে বা অনেক কিছু সফটওয়্যার নিয়েও কাজ করেছি। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মানব সম্পদ। এই মানব সম্পদ তৈরি করার জন্য যে
সফটওয়্যার, আমি যেটা বলতাম এক সময় যে ফিনিশিং স্কুল, যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোচ্ছে, দে আর নট ফিনিশ প্রোডাক্ট, দে আর সেমি ফিনিশ প্রোডাক্ট। তাদেরকে তৈরি করার জন্য একটা ফিনিশিং স্কুল দরকার। আমাদের আজকে যেই যেই টেকনোলজি এখন বাইরে বেশি করে দরকার, সেই টেকনোলজিতে উপযুক্ত ছেলে মেয়ে আমাদের তৈরি হচ্ছে কিনা এবং হাজার হাজার হচ্ছে কিনা। আপনি জানেন বাংলাদেশে বেশ কয়েকটা কোম্পানি কিন্তু 3 শিফটে কাজ করতেছে আছে বাংলাদেশে। কি সেবা খাতে না শিল্পই? সেবা খাতে, সেবা খাতে, সফটওয়্যার আইটি সার্ভিসের ক্ষেত্রে। এবং তাদের যে কার্যক্রম, তাদের যে অলরেডি বাংলাদেশের একটা প্রুভেন রেকর্ড তৈরি করেছে, এটা আপনি হুগো বসের ডিজাইন তৈরি করতেছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, এরকম আরও অনেক বড় বড় কোম্পানির, পৃথিবীর বিখ্যাত কোম্পানিগুলো যারা ব্র্যান্ডেড কোম্পানি, তাদের বিভিন্ন ডিজাইন এবং গ্রাফিক্স এগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে। তো এই কাজগুলো কিন্তু নীরবে নিভৃতে করছে, কিন্তু এটাতে আমরা অ্যাজ এ হোল, যেমন আমি ব্যাঙ্গালোরে যখন গেলাম তখন দেখলাম একটা পুরো শিল্প তৈরি হয়ে গেছে। মানে সকালবেলা হাজার হাজার ছেলে মেয়ে ঢুকছে, বিকেলে বেরিয়ে যাচ্ছে। মানে এটা বাইরের দেশে চিন্তা করে যে আমার ব্যাঙ্গালোর ইজ দ্য রাইট প্লেস। এবং আমার এখনও মনে আছে, আজ থেকে 15 বছর আগে, 12 থেকে 15 বছর আগে, তখন আমি বেসিসের সহসভাপতি ছিলাম। আমরা ড্যানিডার সাহায্য নিয়ে ডেনমার্ক এবং বাংলাদেশের বিভিন্ন সফটওয়্যার আইটি সার্ভিসেস কোম্পানির মধ্যে জয়েন্ট ভেঞ্চারের জন্য আমরা কাজ করেছি এবং সফল হয়েছি অনেক। একটা পর্যায়ে ড্যানিশ ন্যাশনাল টেলিভিশন আমার একটা ইন্টারভিউ নিয়েছিল। আমি যখন কোপেনহেগেন যাই তখন তারা বলেছিল প্রথমে যে বাংলাদেশ হ্যাজ সো মেনি প্রবলেম, হাউ ডু ইউ প্রমোট বাংলাদেশ ইন ওয়েস্টার্ন কান্ট্রি। এবং এই পারসেপশনটা, তাদের যে পারসেপশন বাংলাদেশ নিয়ে, তখন আমি বলেছিলাম, ক্যান ইউ ফাইন্ড এ সিঙ্গেল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড কান্ট্রি ডু নট হ্যাভ এনি প্রবলেম? ইট ক্যান বি স্মল অর বিগ, ইউ মাস্ট সি দ্য আদার সাইড অফ দ্য কয়েন। আজকে যদি বাংলাদেশে এতই প্রবলেম হয়, তাহলে তোমার 20-25টা কোম্পানি কেন জয়েন্ট ভেঞ্চার করে বাংলাদেশে গেল? কেন তাদের ইকোনমি আজকে বড় হচ্ছে, বিয়ন্ড দ্য ডেনমার্ক তারা এক্সপোর্ট করছে, মার্কেট তৈরি করছে? বিকজ অফ বাংলাদেশি বয়েজ অ্যান্ড গার্লস। সো এই জায়গাটাতে আমাদের যেটা অভাব, আমরা ভালো করে প্রসারও করতে পারছি না, ব্র্যান্ডিং করতে পারছি না। আমাদের কান্ট্রি ব্র্যান্ডিংও একটা বড় দুর্বলতা আছে। হ্যাঁ, ইন্ডিয়া যেমন বলে ইনক্রেডিবল ইন্ডিয়া বলতে, সফটওয়্যার এক্সপোর্টের খেলা বলে, আবার ক্রিকেট খেলতে গেলেও বলে, তাই না? মালয়েশিয়া বলে ট্রুলি এশিয়া। সো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আজকাল পলিসি মেকারদের কাছে বারবার তুলে ধরেছি যে আমাদের কান্ট্রি ব্র্যান্ডিং এবং এলিভেটর পিচ তৈরি করতে হবে। কারণ সেটা দেখে বিনিয়োগকারীরা বলেন সেবা খাতের জন্য আসুক আর ইন্ডাস্ট্রিয়াল সাইডে আসুক, বাংলাদেশকে চিনবে। এবং বাংলাদেশ দেখেন একটা জায়গাতে আমি সবসময় মনে করি যে জাতিটা হচ্ছে রেজিলিয়ান। কেন রেজিলিয়ান? আপনি দেখেন 1952 সালে যখন ভাষা উর্দু বলা হলো, তখন তারা ঘুরে দাঁড়ালো না বাংলা হবে। এই যে রেজিলিয়েন্স, জীবন দিতেও কুণ্ঠাবোধ করেনি। 71-ও ঘুরে দাঁড়িয়েছে। এবং পরবর্তীতে দেখেন রানা প্লাজার ঘটনা, সবাই ভাবছে বাংলাদেশের গার্মেন্টস ধসে যাবে, কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই যে ঘুরে দাঁড়ানোর বিষয়টা, প্রতিবার বাংলাদেশের ছেলেমেয়েরা, বিশেষ করে ইয়াং জেনারেশনরা, যেটা আমাদের 50-60% জনগণ হচ্ছে ইয়থ, এই ইয়থরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ এবং এরাই হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এদেরকে যদি ঠিকভাবে পরিচালিত না করা যায়, তাদেরকে অপরচুনিটিগুলো তাদের হাতে তুলে দেওয়া না যায়, তাহলে বাংলাদেশের পরিবর্তন হওয়া খুব কঠিন। তো এই জন্য শুধুমাত্র বিদেশি বিনিয়োগ না, আমাদের দেশের মধ্যে অনেক বিনিয়োগের সম্ভাবনা আছে, অনেক স্টার্ট আপ আছে। এদেরকে কিন্তু আমরা নারিশ করে এদেরকে তৈরি করাটা আমাদের জন্য এখন জরুরি। তো সেক্ষেত্রে উদ্যোগ কি আসলে কেমন দেখেন? এরকম তো প্রয়োজনীয়তা এবং হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা আছে, সেটা তো আমরা অনেক দিন ধরে রাখতে পারবো না। সেক্ষেত্রে উদ্যোগগুলো কেমন দেখছেন? আসলেও কোনো কার্যকর উদ্যোগ দেখেন? কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, গত সরকারের সময় নেওয়া হয়েছিল, যে ইনোভেশন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল, একটা আইডিয়া প্রজেক্ট করা হয়েছিল, আইডিয়ার জন্য টাকা দেওয়া, স্টার্ট আপের জন্য টাকা দেওয়া। কিন্তু সেখানেও আসলে ঠিক আমি বলবো কমপ্লায়েন্স ওয়েতে কাজগুলো হয় নাই, না করার কারণে ওটার মধ্যে একটা দুর্নীতি ঢুকে গেছিল, যার কারণে ভালো যারা ইনোভেটর তারা ওই জায়গায় যেতে ভয় পেয়েছে। আমরা স্টার্ট আপ নিয়ে যতটা ব্র্যান্ডিং পেয়েছি বা দেখেছি,
স্টার্টআপে বিনিয়োগ এসেছে সেরকম কোনো তথ্য বা এরকম কোনো ব্র্যান্ডিং বা আছে, এটা প্রচার প্রচার দেখে নেই। হয়নি। আমার জানা মতো এখনো কিছু অ্যাঞ্জেল ইনভেস্টর আছে বাংলাদেশে, যারা অলরেডি স্টার্টআপে অনেক বিনিয়োগ করেছে এবং অত্যন্ত উদ্ভাবনীময় কার্যক্রম হচ্ছে, যেটা আমাদের প্রচারে আসছে না। তাদেরকে যদি ব্র্যান্ডিং করে না হয় তাহলে মেসেজটা কিভাবে আসলে আরেকজন পাবে? সেটাই আমার প্রশ্ন। আমার কথা হচ্ছে যে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে এই প্রচার করার জন্য, তাই না? শোকেসিং করার জন্য। বাংলাদেশের শোকেসিংটা কী হবে? যারা সত্যিকার অর্থে রিয়েল চেঞ্জ মেকার, তাদেরকে শোকেসিং করা দরকার। যে তারা শোকেসিং হলে তারা অবাক হয়ে দেখবে অন্য দেশরা, বাংলাদেশ এটাও পারে। বাংলাদেশে আপনি সেমিকন্ডাক্টরের কাজ হচ্ছে, তাই না? সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি হয়েছে। তো এইটা প্রায় 400-500-1000 লোক কাজ করতেছে, কিন্তু তাদের কথা তো অনেকেই জানে না বিদেশে। তো এই যে বিষয়টা, সেবা খাত, এখানেও কিন্তু আমাদের একটা অমিত সম্ভাবনা রয়ে গেছে। সো আমি মনে করি এখানেও বিনিয়োগ দরকার আছে। শুধুমাত্র বিদেশি বিনিয়োগের দিকে তাকালে হয় না, আমাদের দেশে কিন্তু অনেক বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। হালকা প্রকৌশল খাত কি বিদেশি বিনিয়োগ টানতে পারে? অবশ্যই আনতে পারে, পার্টনারশিপ করতে পারে, জয়েন্ট ভেঞ্চার করতে পারে, টেকনোলজি নিয়ে আসতে পারে। সো এখানেও সম্ভাবনা আছে। তো সব মিলিয়ে বিদেশি বিনিয়োগের যে খরা বলা যায়, সেই খরাটা কাটতে আসলে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এই মুহূর্তে একটু অপেক্ষা করতে হবে, আর আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। এই অপেক্ষার মুহূর্তে আসলে কি আরো কমে যাবে? মানে আউটফ্লোটা কি আরো বেড়ে যাওয়ার আশঙ্কা আছে? না, এটা একটা ইকোনমিক্সের একটা ধারা, যে আপনি যখনই আপনার ইনফ্লো কমে যাচ্ছে, আউটফ্লো বেড়ে যাচ্ছে, তখন আপনাকে একটু অপেক্ষা করতে হবে যে ইনফ্লোটা বাড়ানোর জন্য। সেটা বাড়ানোর জন্য কিছু কার্যক্রম সরকারের দিক থেকে লাগে, কিছু প্রাইভেট সেক্টর থেকে। সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। সরকার কী করে? এনাবলিং এনভায়রনমেন্টটা তৈরি করে। আর প্রাইভেট সেক্টর যেটা করে, রিয়েল ডেভেলপমেন্টের কাজটা করে। সেই ক্ষেত্রে দেখেন, গার্মেন্টসেও কিন্তু একসময় সনাতনী পদ্ধতিতে ফ্যাক্টরি ছিল, এখন কিন্তু আধুনিক ফ্যাক্টরি হয়েছে, তাই না? গ্রিন ফ্যাক্টরি হয়েছে। সো এই যে পরিবর্তনগুলো আসছে, সময়ের সাথে সাথে আসছে। আমাদের দ্বিপাক্ষিক কোনো ধরনের যে আগ্রহ কিংবা চুক্তি বা এই জায়গাটা কিভাবে দেখেন? মানে এরকম বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে ব্যবসা টু ব্যবসায়ী এই আগ্রহটা কেমন, বা এই বন্ডিংসটা কেমন হচ্ছে? আসলে তো এটা একটা ম্যারেজ, তাই না? এটা একটা ম্যারেজ, একটা দেশের সাথে আরেকটা দেশে একটা পার্টনারশিপ করা। যে কোনো ম্যারেজ আসলে একদিনে হয় না, 2 দিনে হয় না। এটা একটা সাইকেল। এটা আস্তে আস্তে তৈরি হয়, কনফিডেন্স বাড়ে, ফ্রেন্ডশিপ বাড়ে, তারপরে কাজটা হয়। তো ওই জায়গাগুলোতে আমরা বাঙালিদের যেটা আমি মনে করি, আমরা বাংলাদেশি যারা, আমরা খুব দ্রুত কিছু পরিবর্তন চাই। দ্রুত হয় না, এটা একটু সময় দিতে হবে, কষ্ট করতে। আপনি দেখেন আমাদের নামকরা এন্টারপ্রেনাররা আছে, তাদেরকে আমি বলি লাইট হাউস। শ্যামচাঁদ চৌধুরী, হ্যাঁ, ফজলে হাসান আবেদ, তারপরে আপনার আমাদের মঞ্জুর এলাহি, হ্যাঁ, এনারা লাইট হাউস। এনারা যেটা করেছেন ওটা কিন্তু শতাব্দীর পর শতাব্দী চলবে, জেনারেশন পর জেনারেশন চলবে। তার মানে একটা পথ তৈরি করেছেন। তো সেরকম এন্টারপ্রেনার আমাদের দরকার, সৎ এন্টারপ্রেনার দরকার। শুধুমাত্র টাকা না, টাকা তো অর্জন করবেনই, তার পাশাপাশি এমপ্লয়মেন্ট এবং দেশের অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য যে কাজগুলো এরা করছে অসংখ্য, আমি নাম বলতে পারবো না, এত নাম আছে, অসংখ্য এন্টারপ্রেনাররা করছে, কিন্তু তার একটা সমন্বয়ের, কোলাবোরেশনের একটা অভাব আছে। এটা যদি হতো তাহলে আরও ভালো হতো। নুরুল ভাই, তাদের দেখারও পথে আসলে বিদেশি বিনিয়োগ আসুক, দেশে কর্মসংস্থান তৈরি হোক। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম টিআইএম নুরুল কবিরের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন আসলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য, বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আসলে কি করা উচিত, আমরা কি করছি, এবং বিদেশি বিনিয়োগের যে এখন যে একটা স্থবিরতা রয়েছে, কমে যাচ্ছে, সেটা আসলে বাড়তে কতটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। তা যে পর্যন্তই, সঙ্গে থাকুন সময়।